ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফ্রেঞ্চ রেভলিউশনের ফরাসি বিপ্লবের কারণ হিসাবে দার্শনিকদের অবদান। ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। এই বিপ্লবের পশ্চাতে রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, এই তিনটি কারণ নিয়ে আমি আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করেছি। আজকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ দার্শনিকদের অবদান, এইটা নিয়ে আলোচনা করব। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করতে গিয়ে প্রথমেই আমরা জানব যে দার্শনিকরা সরাসরিভাবে বিপ্লবে অংশ নেননি, তারা বিপ্লবের মাঠে নামেননি। দার্শনিকদের অধিকাংশই ফরাসি বিপ্লবের সময় ছিলেন না। তবুও দার্শনিকদের অবদানের কথাকে আমরা অস্বীকার করতে পারি না। বিশ্বের যে কোনো বিপ্লবের ক্ষেত্রে শিক্ষিত সচেতন দার্শনিকদের অবদান থাকে। তারা সমাজের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ব্যবস্থা ত্রুটি বিচ্যুতি বুঝতে পারেন এবং তারা বিভিন্ন গ্রন্থে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন। ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও আমরা এই নিয়মের ব্যতিক্রম দেখিনি। আমরা দেখতে পাই ফরাসি বিপ্লবের দার্শনিকদের যে অবদান, তাদের যে বক্তব্য, তাদের যে একাধিক লেখা এবং লেখাগুলিতে যে বিষয়বস্তু ফরাসি সমাজের অর্থনৈতিক ব্যবস্থার ত্রুটি, প্রশাসনিক ত্রুটি, বিচার ব্যবস্থার ত্রুটি, রাজনৈতিক ব্যবস্থা অর্থাৎ রাজতন্ত্রের ত্রুটি তারা তুলে ধরেছেন এবং বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। এইগুলো শুনে ফরাসি দেশের বিপ্লবের আগে মানুষের মধ্যে চেতনা আসে। তাদের দীর্ঘদিনের অর্থনৈতিক ক্ষোভ, দীর্ঘদিনের রাজতন্ত্রের প্রতি তাদের বিরূপ মনোভাব, রাজতন্ত্রের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে তাদের খারাপ ধারণা, এই সমস্ত বিষয়গুলির সৃষ্টি হয়েছে দার্শনিকদের আলোচনাগুলি শুনে এবং জেনে। এক কথায় সাধারণ মানুষের মধ্যে, তৃতীয় সম্প্রদায়ের মধ্যে, মনের মধ্যে পরিবর্তন এনেছে দার্শনিকদের লেখাগুলো, দার্শনিকদের বক্তব্যগুলো। আমরা দেখতে পাই ফরাসি বিপ্লবে ক্ষেত্রে মন্টেস্কুর বিখ্যাত তত্ত্ব, ক্ষমতা স্বতন্ত্রীকরণের তত্ত্ব তিনি তুলে ধরেছেন। এই তত্ত্বের কথা 1748 সালে লেখা তার স্পিরিট অফ লস গ্রন্থে আলোচনা করেছেন। এখানে উল্লেখ করেছেন ফরাসি দেশের রাজার হাতে আইন তৈরি করার ক্ষমতা আছে। রাজার নির্দেশেই শাসন কার্য পরিচালিত হয়, রাজার নির্দেশেই বিচার কার্য সমাধান হয়। তিনটি কাজ একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকার ফলে সেই রাজা, সেই ব্যক্তি স্বৈরাচারী হন, নিজের খেয়াল খুশি মতো দেশের জনগণকে শাসন করেন। জনগণ কি চাইছেন, জনগণের কি অসুবিধা, জনগণের যে অসুবিধার কথা, তাদের মতামতকে গুরুত্ব না দিয়েই শাসন কার্য পরিচালনা করেছেন। সেই জন্য
ফ্রান্সের জনগণের তৃতীয় সম্প্রদায়ের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, ছোট দোকানদার, মাঝারি দোকানদার, বুর্জোয়া শ্রেণী, বুর্জোয়াদের মধ্যে সম্পদশালী বাদে সাধারণ মানুষ, তারা কিন্তু অধিকার থেকে বঞ্চিত হয়েছে। রাজতন্ত্রের হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত থাকার ফলে। তাই তিনি বলেছেন, রাজার ক্ষমতা, রাজার হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত না করে ক্ষমতাকে তোমার তিনটি ভাগে ভাগ করে তিনটি বিভাগের হাতে দায়িত্ব দিতে হবে। আইন বিভাগের হাতে আইন তৈরি করার ক্ষমতা দিতে হবে, শাসন বিভাগের হাতে ওই আইনকে প্রয়োগ করার ক্ষমতা দিতে হবে, শাসন বিভাগকে শাসনের নির্দেশ জারি করার ক্ষমতা দিতে হবে, বিচার বিভাগকে বিচার করার ক্ষমতা দিতে হবে। বিচার বিভাগ আইন বিভাগের তৈরি আইন যথাযথ কিনা, সঠিক আইন কিনা তা বিচার করে দেখবে। শাসন বিভাগের তৈরি নির্দেশ, শাসন বিভাগের ঘোষণা নির্দেশ এবং আইন, সঠিক আইনকে শাসন বিভাগ সঠিকভাবে প্রয়োগ করেছে কিনা তা বিচার করে দেখবে। সুতরাং এইভাবে ক্ষমতা বিভাজন করে দিলে ফ্রান্সের জনগণ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা অধিকার ভোগ করবে এবং তারা স্বাধীনতা পাবে। মন্টেস্কিউ বলেছেন যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা রাজারা ব্যাখ্যা দিতেন, ষোড়শ লুই বলতেন, পঞ্চদশ লুই বলতেন, চতুর্দশ লুই বলতেন, তারা ঈশ্বরের প্রতিনিধি। ঈশ্বর রাজাকে পাঠিয়েছেন, রাজা ঈশ্বরের দূত হিসাবে জনগণকে শাসন করেন। একে বলা হয় ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। এই ঈশ্বর প্রদত্ত ক্ষমতার যে বিশ্বাস, তার এগেনস্টে মন্টেস্কিউ বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, ঈশ্বর প্রদত্ত ক্ষমতা নয় রাজার হাতে। রাজার হাতে যে ক্ষমতা, রাজা ইচ্ছাকৃতভাবে, অন্যায়ভাবে ঈশ্বরের কথা বলে সমস্ত ক্ষমতা কুক্ষিগত হয়ে নিজের ইচ্ছা মতো ফ্রান্সকে পরিচালনা করে, ফ্রান্সের নাগরিকদের অধিকার স্বাধীনতা কেড়ে নেয়, গণতন্ত্রকে হত্যা করে। তাই সমস্ত ক্ষমতা ফ্রান্স রাষ্ট্রের সমস্ত ক্ষমতা জনগণের হাতে। জনগণই হলো ক্ষমতার উৎস। ক্ষমতা আর উৎস ঈশ্বর নয়। এটা পরিকল্পিতভাবে রাজা এই তত্ত্ব প্রচার করেছেন। মন্টেস্কিউ বলেছেন যে তোমার সম্পদের বন্টন করতে হবে, সার্বজনীন ভোটাধিকার নাগরিকদের দিতে হবে। এইভাবে ফরাসি দার্শনিক মন্টেস্কিউর বক্তব্য ফরাসি বিপ্লবের আগে ফরাসি দেশের জনগণের মধ্যে, ফ্রান্সের জনগণের মধ্যে প্রচারিত হয়। তাদের মনের জগতের পরিবর্তন ঘটে। দ্বিতীয়ত, রুশোর কথা আমরা এবার আলোচনা করব। দার্শনিক রুশো সামাজিক চুক্তি মতবাদী। দার্শনিক রুশো 1762 সালে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থ লিখেছেন। এই গ্রন্থে একদিকে যেমন সামাজিক চুক্তি সম্পর্কে উল্লেখ করেছেন, তেমনি ফ্রান্সের যে রাষ্ট্র ব্যবস্থা, ফরাসি দেশের সমাজ ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি তুলে ধরেছেন। রাষ্ট্রের কঠোর সমালোচনা রুশো তার গ্রন্থে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে ক্ষমতা জনগণের হাতে দিতে হবে। তিনি বলেছেন জেনারেল উইলের হাতে ক্ষমতা দিতে হবে, রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। জেনারেল উইল কাকে বলে? রুশোর মতে প্রত্যেকটা মানুষের ইচ্ছাকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা ইচ্ছা হলো রিয়াল উইল, আর একটা ইচ্ছা হলো আনরিয়াল উইল, অপ্রকৃত ইচ্ছা। প্রকৃত ইচ্ছা বা রিয়াল উইল কাকে বলে? রিয়াল উইল বা প্রকৃত ইচ্ছা হলো যখন মানুষ ব্যক্তিগত স্বার্থের কথা ভাবে না, সকলের কথা ভাবে, সমাজের কথা ভাবে, সমাজের মঙ্গলের কথা, রাষ্ট্রের মঙ্গলের কথা ভাবে, তখন তার এই ইচ্ছাকে বলা হয় রিয়াল উইল। আর এই রিয়াল উইল যোগ করে প্রত্যেকের রিয়াল উইল হবে না।
যাদের যাদের মানুষের যাদের যাদের রিয়াল উইল হবে সেই রিয়াল উইলগুলিকে যোগ করতে হবে, আর তারই যোগফল হচ্ছে জেনারেল উইল। এই জেনারেল উইলের হাতে চূড়ান্ত ক্ষমতা দিতে হবে। এই জেনারেল উইলের হাতে চূড়ান্ত ক্ষমতা দিলে সেই ক্ষমতা কিন্তু জনগণের ইচ্ছা পূরণ করবে, জনগণের মঙ্গল সাধন করবে, জনগণের কোনো ক্ষতি করবে না। কিন্তু আনরিয়াল উইল কাকে বলে? যখন মানুষ ব্যক্তি স্বার্থের কথা ভাবে, সমাজের স্বার্থের কথা ভাবে না, এই উইলকে, এই ইচ্ছাকে বলা হয় তোমার আনরিয়াল উইল। তাহলে জেনারেল উইলের মধ্যে আনরিয়াল উইল থাকবে না। জেনারেল উইলের মধ্যে যেহেতু আনরিয়াল উইল থাকছে না, শুধুমাত্র রিয়াল উইল থাকছে, সেহেতু তার হাতে রাষ্ট্রের ক্ষমতা দিলে সেই ক্ষমতা জনগণের স্বার্থে ব্যবহার হবে। রুশো এইভাবে বলেছেন যে মানুষকে এইভাবে সচেতন করতে হবে, রিয়াল উইলের মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষিত হবে। রাষ্ট্রের সরকার এই রিয়াল উইলের সমষ্টি, অতএব এখানে রাজা ব্যক্তি স্বার্থে রাষ্ট্রকে পরিচালনা করছে, এটা ঠিক নয়। রাজার ক্ষমতা ঈশ্বর প্রদত্ত না। রাজার ক্ষমতার উৎস হওয়া উচিত সমষ্টিগত ইচ্ছা, হলো রাজার ক্ষমতার উৎস। রাজার ক্ষমতার উৎস জনগণ। রাজার ক্ষমতার ইচ্ছা তোমার প্রকৃত ইচ্ছা। এখানে তোমার ঈশ্বরের কথা বলে রাজা মানুষকে বিভ্রান্ত করছে। সুতরাং রুশোর এই যে বক্তব্য, রুশো বলছেন তাই তিনি দৈব শক্তির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তৃতীয় সম্প্রদায়ের কোনো অধিকার ছিল না, যাজক সম্প্রদায়ের অধিকার ছিল, অভিজাত সম্প্রদায়ের অধিকার ছিল। রুশো ফ্রান্সের এই প্রচলিত সমাজ ব্যবস্থা, এই প্রচলিত রাষ্ট্র কাঠামোর চরম বিরোধিতা করেছেন এবং তার গ্রন্থে উল্লেখ করেছেন। তিনি সামাজিক অসাম্য, সামাজিক বৈষম্য, প্রশাসনিক ত্রুটি, বিচার ব্যবস্থার ত্রুটি, দুর্নীতিগ্রস্ত রাজতন্ত্রের চরম বিরোধিতা করে বক্তব্য রেখেছেন এবং তার বইয়ে এই বক্তব্য লিপিবদ্ধ করেছেন। নেক্সট হচ্ছে ভল্টেয়ার একজন দার্শনিক, কবি, সাহিত্যিক। ভল্টেয়ার কাঁদিদ গ্রন্থ লিখেছেন। ভল্টেয়ার ফিলোসফিক্যাল লেটার্স গ্রন্থ লিখেছেন। কাঁদিদ এবং ফিলোসফিক্যাল লেটার্স, এই দুটো গ্রন্থ লিখেছেন। এই দুই গ্রন্থে ফরাসি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছেন। তিনি এই গ্রন্থে গির্জার প্রগতি, গির্জা যে প্রগতির বিরোধী, শিল্পের বিরোধী হলো গির্জা। তাই গির্জাকে তোমার গির্জার হাতে ক্ষমতা দিলে হবে না। গির্জা অধিকার প্রাপ্ত, সে অধিকার ভোগ করছে। অধিকারভোগী শ্রেণী যাজক, তারা গির্জার নামে, ধর্মের নামে অধর্ম করছে, ব্যভিচার করছে, এটা উচিত নয়। এই রাজতন্ত্র গির্জাকে সাপোর্ট করছে, এই রাজতন্ত্র অভিজাত শ্রেণীকে সাপোর্ট করছে। সুতরাং এই রাজতন্ত্র যে সামাজিক বৈষম্য আছে, তৃতীয় সম্প্রদায় মানুষ যে অবহেলিত, যাজকদের মধ্যে নিম্ন যাজক তারা অবহেলিত, অভিজাতদের মধ্যে যারা নিম্ন অভিজাত তারা অবহেলিত, এদের ক্ষেত্রে রাজা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। মুষ্টিমেয় যাজক শ্রেণী, মুষ্টিমেয় অভিজাত শ্রেণী, তারা রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করছে, তারা শ্রেণীগত স্বার্থে ব্যবহার করছেন। শুধু শ্রেণীগত নয়, তারা মুষ্টিমেয় ব্যক্তির স্বার্থে রাজতন্ত্রকে ব্যবহার করছে। এই রাজতন্ত্রের বিরুদ্ধে ভল্টেয়ার বক্তব্য তুলে ধরেছেন তার গ্রন্থে। ভল্টেয়ার বলছেন যে আর্থিক উন্নতি কি করে হবে? কর ব্যবস্থা ত্রুটিপূর্ণ, কর ব্যবস্থা বৈষম্যমূলক। 96% কর দেয় সাধারণ মানুষ, 4% মানুষ 96% করের বোঝা বহন করে।
অন্যদিকে যারা 4% মানুষ সুযোগ সুবিধা ভোগ করছে তারা তারা কর দেয় না। এই করের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন, তিনি তার লেখাতে তুলে ধরেছেন। বিশ্বকোষ রচয়িতা কারা? ডেনিস ডিডেরো বিশ্বকোষ রচয়িতা, ডি এলেমবার্ট বিশ্বকোষ রচয়িতা, হলব্যাক বিশ্বকোষ রচয়িতা। এরা একটা গোষ্ঠী, শিক্ষিত সচেতন গোষ্ঠী। ডেনিস ডিডেরো, ডি এলেমবার্ট, হলব্যাক এরা ফ্রান্সের স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, স্বৈরাচারের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন বিশ্বকোষে। বিশ্বকোষের 35টা খণ্ড, বিশ্বকোষ এই গ্রন্থের 35টা খণ্ড। বিশ্বকোষে ফ্রান্সের স্বৈরাচার, ফ্রান্সের দুর্নীতি, ফ্রান্সের প্রশাসনিক ত্রুটি, বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা, বৈষম্যমূলক কর ব্যবস্থা, এই সমস্ত বিরুদ্ধে তারা তারা তাদের বিশ্বকোষে উল্লেখ করেছেন। নেক্সট হচ্ছে ফিজিওক্র্যাট। ফিজিওক্র্যাট হচ্ছে ফ্রান্সের অর্থনীতিবিদ। ফিজিওক্র্যাটরা কি বলছেন? শিল্প বাণিজ্যে মার্কেন্টাইলবাদ চালু করতে হবে, শিল্পে বাণিজ্যে অবাধ ব্যবসা বাণিজ্য চালু করতে হবে, শিল্পে উৎপাদনে রাষ্ট্র শিল্পপতিদের উপর নিয়ন্ত্রণ করবে না, সংরক্ষণ নীতি গ্রহণ করবে রাষ্ট্রকর্তৃত্বের বিরুদ্ধে এরা বলেছেন। অবাধ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্র বাধা দিবে না। ফিজিওক্র্যাটরা কারা? ফ্রান্সের ফিজিওক্র্যাট সে কুইজনে, লা মেত্রি, কাদিলাক, মরেলি মাবলি এরা ফ্রান্সের অর্থনীতিবিদ। এদেরকে ফিজিওক্র্যাট বলা হয়। অবাধ ব্যবসা বাণিজ্যের নীতিকে এরা ফ্রান্সে প্রয়োগ করতে চান। অবাধ ব্যবসা বাণিজ্যের নীতি, এটা ইংল্যান্ডের অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থে আলোচনা করেছেন। ইংল্যান্ডের পুঁজিবাদী অর্থনীতির জনক হলো অ্যাডাম স্মিথ। ফ্রান্সে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা চালু করতে চায়, তাই ফ্রান্সের অর্থনীতিবিদরা অ্যাডাম স্মিথের যে আদর্শ, অ্যাডাম স্মিথের যে অবাধ ব্যবসা বাণিজ্যের নীতি, সেটা ফ্রান্সে প্রয়োগ করে ফ্রান্সের অর্থনীতির উন্নতি ঘটাতে চান। এই যে ফিজিওক্র্যাটদের বক্তব্য, এই বক্তব্য দ্বারা ফরাসি জনগণ প্রভাবিত হয়েছে। যাই হোক, আমরা ফরাসি দার্শনিকদের বিভিন্ন জনের কথা আমরা আলোচনা করলাম। আমরা মন্টেস্কু, রুশো, ভলটেয়ার, বিশ্বকোষ রচয়িতা, ফিজিওক্র্যাট এদের কথা আমরা আলোচনা করলাম। তবে ফরাসি বিপ্লবের এই যে দার্শনিকদের অবদান নিয়ে বিতর্ক আছে। একটা মত আছে যে ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আছে, আরেকটা মত অনুযায়ী ফরাসি বিপ্লবের ক্ষেত্রে ফরাসি দার্শনিকদের অবদান কম। অর্থনৈতিক এবং সামাজিক কারণই হলো বিপ্লবের মূল কারণ। যারা দার্শনিকদের অবদান আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ঐতিহাসিক হলেন তেইন, রুস্তা, সেরিয়া, মাদেলা, জোরেস, মাতিয়ে, গোৎসো, লাব্রুস, মর্নে, রুদেল এরা হলো দার্শনিকদের অবদানের পক্ষে। দার্শনিকদের অবদান আছে। এরা বলছেন যে অর্থনৈতিক কারণ থাকলেও, ফ্রান্সে সামাজিক বৈষম্য, সামাজিক কারণ থাকলেও বিপ্লব হতো না যদি দার্শনিকরা সাধারণ মানুষের চেতনা না আনতে পারতেন। দার্শনিকরা নিজে চেতনা না আনলেও তাদের গ্রন্থ পড়ে শিক্ষিত মানুষ ফ্রান্সে সচেতন হয়, তারা আবার সাধারণ মানুষের মধ্যে তাদের বক্তব্য, তাদের আদর্শের কথা তুলে ধরেন। এইভাবে সাধারণ মানুষ বিপ্লবের সামিল হয়েছে। অর্থনৈতিক ক্ষোভ এবং সামাজিক বৈষম্যের যে জ্বালা, সেটাকে এই চেতনার দ্বারা উদ্বুদ্ধ করেছে। অন্যদিকে আমরা কয়েকজন ঐতিহাসিকের কথা বলবো যে যারা বলছেন দার্শনিকদের অবদান কম, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণই হলো বিপ্লবের মূল কারণ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লেফেভার, মুনিয়ের,
মেলে দ্য প্যান, মুনিয়ে, এরা বলছেন যে যে রুশোর যে বক্তব্য সাধারণ মানুষ পড়ে বুঝতে পারত না, মন্টেস্কুর যে বক্তব্য সাধারণ মানুষ পড়ে বুঝতে পারত না, বিশ্বকোষ পড়ে কেউ বুঝতে পারত না, ফিজিওক্র্যাটদের যে অর্থনৈতিক ব্যাখ্যা সেটা সাধারণ মানুষ পড়ে বুঝতে পারত না। তাই চেতনা আনার ক্ষেত্রে এদের অবদান খুবই কম। চেতনা আসেনি শুধু অর্থনৈতিক বাস্তব কারণ, অর্থনৈতিক শোষণ বঞ্চনার বিরুদ্ধে সাধারণ মানুষ লড়াই সংগ্রাম করেছে এবং সমাজে তারা অবহেলিত হয়েছে, সামাজিক দিক থেকে তারা অবাঞ্ছিত, তারা অবহেলিত, নির্যাতিত, সেই তার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। তাই সামাজিক এবং অর্থনৈতিক কারণই হচ্ছে বিপ্লবের মূল কারণ। যাই হোক, আমরা এই বিতর্কের মধ্যে না গিয়ে আমরা উভয় মতকেই গুরুত্ব দিয়ে কিছু বক্তব্য রাখব। ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান একেবারে যে নেই এ কথা নিশ্চিতভাবে বলা যায় না। এবার অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, দার্শনিকদের অবদান, এর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটা চুলচেরা হিসাব করা খুবই শক্ত ব্যাপার। প্রত্যেকটা কারণের গুরুত্ব আছে, কিন্তু দার্শনিকদের অবদান একদম নেই এই কথা নিশ্চিতভাবে এই কথা বলা যাবে না। আবার শুধুমাত্র দার্শনিকরা চেতনা এনেছে, অর্থনৈতিক বঞ্চনা নেই, শোষণ নেই, সামাজিক ক্ষেত্রে অবহেলা নেই, বঞ্চনা নেই, সামাজিক মর্যাদাহীন মানুষ আর অন্যদিকে মর্যাদাভোগী মানুষ, এই যে বিভাজন, এই বিভাজনের পরিপ্রেক্ষিতে সামাজিক বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক বিষয়টা গুরুত্বপূর্ণ। পাশাপাশি দার্শনিকদের অবদান, বক্তব্য, তারা মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ফরাসি সমাজটা হলো এই, রাজতন্ত্র এই, সামাজিক অর্থনৈতিক অবস্থা হলো ওই, এটার পরিবর্তন আসতে পারে না, এটাকে পরিবর্তন করতে হবে, এটা একটা মৌলিক পরিবর্তন করতে হবে, বিপ্লবের ডাক দিতে হবে, বিপ্লবকে সংগঠিত করতে হবে। আমরা দেখব যে জনমত গঠনের ক্ষেত্রে দার্শনিকদের অবদান আছে। দার্শনিকদের কথা পত্রিকাতে লেখা হতো। এস সামা দি সিটিজেন গ্রন্থে বলেছেন যে দার্শনিকদের বক্তব্য গণসংযোগ সাধন করেছে, দার্শনিকদের বক্তব্য গণজমায়েত করেছে। রবার্ট ডাল্টন বলেছেন যে ভল্টেয়ার, মন্টেস্কু, রুশো এই সমস্ত যে তারা যে বই লিখেছেন সেই বইগুলো ফরাসি সমাজের যে দীর্ঘদিনের অব্যবস্থা, রাজতন্ত্রের অব্যবস্থা, সামাজিক ক্ষেত্রে অব্যবস্থা, অর্থনৈতিক ক্ষেত্রে অব্যবস্থা, তারা কিন্তু সেই সমস্ত বইয়ে তুলে ধরেছেন। মুষ্টিমেয় ব্যক্তি হলেও শিক্ষিত সচেতন মানুষ সেই বইগুলো পড়ে সাধারণ মানুষের কাছে তারা তুলে ধরেছেন। বিপ্লবে যারা অংশ নেবে তারাই শুধু বিপ্লবের অবদান পাবে, বাহুবা পাবে তা তো নয়। বিপ্লব একটা সামাজিক প্রক্রিয়া, ঐতিহাসিক প্রক্রিয়া। তাছাড়া ফরাসি বিপ্লব সামাজিক প্রক্রিয়া, ঐতিহাসিক পদ্ধতি, এই অর্থে বিপ্লব নয়, এটা শাসন ব্যবস্থার হঠাৎ বড় ধরনের পরিবর্তন। এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে কারা? এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে বুর্জোয়া শ্রেণী, ধনিক শ্রেণী। তারা মর্যাদা পেত না। অভিজাত শ্রেণী, মুষ্টিমেয় অভিজাতদের মধ্যে মুষ্টিমেয় ধনী অভিজাত, তারা মর্যাদা পেত। ছোট অভিজাতরা মর্যাদা পেত না। যাজক সম্প্রদায়ের মধ্যে মুষ্টিমেয় যাজক সম্মান মর্যাদা পেত, তারা সুযোগ সুবিধা পেত। সাধারণ যাজক, নিচুতলার যাজক, তারা সম্মান পেত না। তৃতীয় সম্প্রদায়ের মধ্যে কৃষক, শ্রমিক, মেহনতি খেটে খাওয়া মানুষ, ছোট দোকানদার, মাঝারি দোকানদার, ছোট বুর্জোয়া, ছোট ব্যবসায়ী, তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত, তারা সামাজিক মর্যাদা পেত না, তারা রাজনৈতিক অধিকারও তাদের মধ্যে ছিল না। সুতরাং তারা সবাই কিন্তু বঞ্চিত, তারা বিক্ষুব্ধ, তাদের মধ্যে ক্ষোভ জমা হয়েছিল। তাই ভল্টেয়ার, মন্টেস্কু, ডেনিস ডিডেরো এদের যে বক্তব্য, সে কুয়েজনে, সেদের মাগুলি, এদের যে বক্তব্য, অর্থনৈতিক ব্যাখ্যা, সেগুলোর দ্বারা তারা অনুপ্রাণিত হয়েছেন। রুশোর এমিল যে গ্রন্থ, তার দ্বারা প্রভাবিত হয়েছেন।
যার ফলে নারীরাও ফরাসি বিপ্লবে অংশ নিয়েছে। এমিল গ্রন্থটা নারীদের উপরে বক্তব্য। সুতরাং এই যে বক্তব্য ফরাসি দার্শনিকদের, তাদের যে অবদান নেই, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না। তাই আমরা দেখব যে ফরাসি বিপ্লবে বুর্জোয়া শ্রেণী নেতৃত্ব দিয়েছে। বুর্জোয়ারা তাদের শ্রেণী স্বার্থকে তারা যাজকদের, যাজক হচ্ছে যাজক এবং অভিজাত মুষ্টিমেয় যাজক শ্রেণী এবং অল্প সংখ্যক অভিজাত শ্রেণী, তারা হলো সামন্ততান্ত্রিক শক্তির প্রতিভূ। এই সামন্ততন্ত্রকে উচ্ছেদ করতে হবে। ইংল্যান্ডে সামন্ততন্ত্র মানে এই বিপ্লবের 100 বছর আগে উচ্ছেদ হয়েছে, তাহলে ফ্রান্সে কেন হবে না? তাই ফ্রান্সের উদীয়মান ধনিক বণিক শ্রেণী, শিল্পপতি শ্রেণী, তারা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে 80% কৃষক, তৃতীয় সম্প্রদায়ের মানুষ 97%। সুতরাং এই মানুষগুলিকে সংগঠিত করে তারা বিপ্লবের ডাক দিয়েছে। কিন্তু বিপ্লবের নেতৃত্ব ছিল মুষ্টিমেয় ধনিক শ্রেণীর হাতে। যাজক, মুষ্টিমেয় অল্প সংখ্যক যাজক, অল্প সংখ্যক অভিজাত, তাদের হাতে এতদিন ক্ষমতা ছিল রাজতন্ত্রে। আর এরা রাজতন্ত্রকে উচ্ছেদ করে বুর্জোয়া সিস্টেমকে পার্লামেন্টের হাতে, স্টেট জেনারেলের হাতে ক্ষমতা বৃদ্ধি করে এখানে বুর্জোয়া শ্রেণী ক্ষমতায় আসতে চাইছে। গ্রামের জমিদার যোদ্ধার তন্ত্রের যে আধিপত্য ছিল এতদিন ফ্রান্সে, সেই আধিপত্যকে ভেঙে চুরমার করে দিয়ে তারা তৃতীয় শোষিত বঞ্চিত মানুষকে সংগঠিত করে তারা রাজনৈতিক ক্ষমতাটা নিজের হাতে নিতে চাইছে। সুতরাং একটা সুবিধাবাদী শ্রেণী, একটা সুবিধাভোগী শ্রেণীর জায়গায় নতুন একটা সুবিধাভোগী শ্রেণী ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে রুশো, ভল্টেয়ার, মন্টেস্কু, ডেনিস ডিডেরো, সে কুয়েজনে, এরা কিন্তু প্রত্যেকেই ক্যাপিটালিজমে বিশ্বাস করে, ক্যাপিটালিস্টকে সমর্থন করে। আমি আগেই বলেছি অ্যাডাম স্মিথ তোমার ধনতান্ত্রিক অর্থনীতিবিদ, ধনতান্ত্রিক অর্থনীতির জনক, আর তার দ্বারা প্রভাবিত হয়েছে ফ্রান্সের অর্থনীতিবিদরা। ফ্রান্সের যারা মানে মধ্যবিত্ত, মানে শিক্ষিত মধ্যবিত্ত সচেতন মানুষ, রুশো, ভল্টেয়ার, মন্টেস্কু, এরা ক্যাপিটালিজমকে সাপোর্ট করছেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যেটা হলো মন্টেস্কুর, সেটা হলো বুর্জোয়া মতবাদ। এখানে উনি বলেছেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যদি গৃহীত হয় ফ্রান্সে, তাহলে ফ্রান্সের নাগরিকরা অধিকার পাবে, ফ্রান্সের নাগরিকরা স্বাধীনতা পাবে। কিন্তু আমরা দেখেছি যে পরবর্তীকালে ফ্রান্সের সাধারণ নাগরিক অধিকার পায়নি। যদিও ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে বুর্জোয়া শ্রেণী ক্ষমতায় এসে আবার ক্ষমতাচ্যুত হয়েছে, যার ফলে বুর্জোয়াদের পুনরায় দুটো বিপ্লব করতে হয়েছে ফরাসি দেশে। একটা হলো 1830 সালে জুলাই মাসে একটা বিপ্লব হয়েছে, 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছে। এই দুটো বিপ্লবও কিন্তু বুর্জোয়া শ্রেণী নেতৃত্ব দিয়েছে। বইয়ে এত ক্লিয়ার করে বলা নেই, আমি একদম ক্লিয়ার করে বলছি। তাহলে বুর্জোয়া শ্রেণী ধাপে ধাপে ফ্রান্সে ক্ষমতায় এসতে 1848 সালে পুরোপুরি ক্ষমতায় চলে আসতে আমরা গৌরবময় বিপ্লবে দেখেছি। গৌরবময় বিপ্লবের কথা আমরা পরে জানবো। গৌরবময় বিপ্লব 1688 সালে ইংল্যান্ডে পার্লামেন্টের ডেমোক্রেসি প্রতিষ্ঠা। মানে কি? পার্লামেন্টে উদীয়মান ধনিক বণিক শ্রেণী, শিল্পপতি শ্রেণী, তাদের প্রতিনিধি গিয়েছে। আর এতদিন ছিল 1688 সালের আগে কাদের প্রতিনিধি ছিল? সামন্ত শক্তি, জমিদার যোদ্ধাদের প্রতিনিধি ছিল। তাই ইংল্যান্ডে শিল্প বিপ্লব অনেক আগে হয়েছে, বুর্জোয়া শ্রেণীর উদ্ভব আগে হয়েছে। ধনিক বণিক শ্রেণী তারা আধিপত্য বিস্তার করেছে সেখানে অনেক আগে। ফরাসি বিপ্লবের 100 বছর আগে ফরাসি বিপ্লবের 100 বছর আগে ইংল্যান্ডে তোমার ধনিক বণিক শ্রেণী, শিল্পপতি শ্রেণী, তারা রাজনৈতিক ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছে। তার 100 বছর পরে 1789 সালে, প্রায় 100 বছরের বেশি, 1789 সালে ফ্রান্সের উদীয়মান ধনিক শ্রেণী তারা রাজনৈতিক ক্ষমতায় আসতে চাইছে। সুতরাং এই বিপ্লবে দার্শনিকদের অবদানকে আমরা একদম অস্বীকার করতে পারিনি। আমি একটা কথা বলেছি যে ক্যাপিটালিস্ট ক্লাসকে সাপোর্ট দিয়েছে রুশো, ভল্টেয়ার, মন্টেস্কু, ডেনিস ডিডেরো, সে কুয়েজনে, এই প্রমুখ দার্শনিকরা, পাশাপাশি ফিজিওক্র্যাটরা। যাই হোক, আমরা ফরাসি বিপ্লবের যে আদর্শ, সেগুলো তো মরার আদর্শ না। ফরাসি বিপ্লবের সাম্যের আদর্শ, গণতন্ত্রের আদর্শ, স্বাধীনতার আদর্শ, সৌভ্রাতৃত্বের আদর্শ, সেটাকে আজকে পৃথিবী বহু দেশ গ্রহণ করছে, গণতান্ত্রিক রাষ্ট্র গ্রহণ করছে। আর এই আদর্শকে আমরা পরে পড়াবো। মেটারনিক সিস্টেম, 1815 সালে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক রাশিয়ার প্রতিনিধি ডেকে, ইংল্যান্ডের প্রতিনিধি ডেকে সেখানে মিটিং করে কি করে ফরাসি বিপ্লবের আদর্শকে হত্যা করা যায়। কিন্তু
পরবর্তীকালে মেটার্নিক যে সিস্টেম সেটাও বাতিল হয়ে গেছে তোমার 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে। ফেব্রুয়ারি বিপ্লব ফ্রান্সে ঘটলো, তখন ফ্রান্সে যে গণতন্ত্র, ফ্রান্সের যে তোমার সাম্য স্বাধীনতা, ফ্রান্সের যে সৌভাতৃ যে আদর্শ উদ্ভব হয়েছে ওটা ওইখানে সীমাবদ্ধ রাখতে হবে, ওইখানেই সীমাবদ্ধ রাখতে হবে। তোমার ইউরোপের অন্য কোনো দেশে যাতে প্রসারিত না হয় তার জন্য মেটার্নিক সিস্টেম। কিন্তু এটা পরে প্রমাণ হয়ে গেছে গণতন্ত্র, সাম্য, মৈত্রী আদর্শ, সৌভাতৃত্বের আদর্শ কখনোই একে হত্যা করা যায় না। প্রকৃত সাম্য প্রতিষ্ঠিত হতে না পারে, তবে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে অনেক অনেক ভালো ভালো আদর্শ মানে আদর্শ প্রসারিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ তার আদর্শকে এই বিপ্লবের আদর্শকে গ্রহণ করেছে। যাই হোক, এটা হলো একটা কথা, কি একটা খারাপ অবস্থা থেকে আরেকটা খারাপ অবস্থা, তবে অনেকটা প্রগতিশীল। তার কারণ সামন্ততন্ত্র অপেক্ষা বুর্জোয়াতন্ত্র, বুর্জো অর্থনীতি সামন্ততান্ত্রিক অর্থনীতির তুলনায় ভালো। আর তোমার তোমার সামন্ত শক্তির প্রতিভূ যাজক অভিজাত তারা যে অত্যাচারী, তাদের যে নক্করজনক ভূমিকা, খারাপ ভূমিকা, তার তুলনায় বুর্জোয়া শ্রেণীর অনেক ভালো ভূমিকা। এই অর্থে ফরাসি বিপ্লবে যে দার্শনিকরা ভালো কথা বলেছেন, ফরাসি দেশের জনগণকে সংগঠিত করেছেন, হ্যাঁ, দৈব শক্তি তোমার রাষ্ট্রের ক্ষমতার উৎস, এই যে একটা অগণতান্ত্রিক ঐশ্বরিক একটা কাল্পনিক তত্ত্ব রাজারা জনগণের সামনে তুলে ধরেছিলেন, সেই জায়গায় জনগণকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে জনগণই হলো শেষ কথা বলে। ফরাসি বিপ্লব তার বড় উদাহরণ। এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি।